ভিজা কাপড়গুলো মেলার জন্য ছাদে আসলাম। এসেই দেখি আকাশের অবস্থা খুবই খারাপ। তারপরও মেলে দিয়ে গেলাম। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি। আমাদের ঘরোয়া কাজকর্ম, রান্নাবান্না, খাওয়া দাওয়া এইসব বাস্তব চিত্রগুলি নিয়ে। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। 2 ইঞ্চি পরিমাণ কাঁচা হলুদ, 20-25টা গোলমরিচ, 2 চিমটি পরিমাণ হিমালয়া পিঙ্ক সল্ট একসাথে মিহি করে বেটে নিয়েছি। বাটা হয়ে গেলে একটা গ্লাসে উঠিয়ে নিলাম। 2 গ্লাস হলুদ চা বানিয়ে নেব, 1 গ্লাস পার্থর জন্য আর 1 গ্লাস আমার জন্য। 1 টেবিল চামচ পরিমাণ কোল্ড প্রেস কোকোনাট অয়েল দেব। 2 গ্লাসে সম পরিমাণে দেব। প্রথমে 1 গ্লাস রেডি করে নেই। প্রথমে দেব নর্মাল জল, এরপরে দেব ফোটানো গরম জল। পানীয়টা হবে কুসুম গরম। 2 গ্লাস রেডি করে নিলাম। পার্থটা দিয়ে আসি, আমারটা একটু পরে খাবো। এখন রাত 8:30 বাজে। পার্থ আর সৌরভের জন্য রান্না করতে হবে। সকালবেলায় পার্থর জন্য শুধু ভাত রান্না করেছিলাম, গতকালের তরকারি ছিল, ওটা দিয়ে ও খেয়ে গেছে। এখন একদিকে ভাত বসিয়েছি আর একদিকে ডাল বসিয়েছি। রান্না করব ঝিঙ্গে ডাল আর পটল, আলু, কুচানো পেঁয়াজ দিয়ে ট্যাংরা মাছের ভাজা। অল্প হেলনের ডাল সিদ্ধ বসিয়েছি, ওটা দিয়ে ঝিঙ্গে ডাল করব। মশলার সাথে সবজিগুলো কষলিয়ে নরম করে নিয়ে তারপরে মাছ দিয়ে দিলাম। এরপরে দিচ্ছি সরিষার তেল। আবারও ভালো করে মাখিয়ে নেব। একেবারে শর্টকাটে রান্না করছি। আজ আমিও একাদশী আছি, তবে সারাদিন কিছুই খাই নাই। বিকালের দিকে হলুদ চা খেয়েছিলাম, জল খেয়েছিলাম, আর কিছুই খাই নাই। কড়াই ভালো করে গরম হলে সরিষার তেল দিয়েছি। এরপর কুচানো পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা বাদামি হলে মাখানো ট্যাংরা মাছ দিয়ে দেব। বাটি থেকে সব টেনে দিয়ে দিলাম। মশলা মাখানো হাতটা ধুয়ে সামান্য করে একটু জল দিয়েছি। এই জলেই রান্না করব, আর জল দেব না। সব কিছু নেড়ে চেড়ে ফোড়নের সাথে মিশিয়ে দিচ্ছি। তারপরে ঢেকে অল্প তাপে রান্না করব। এই রান্নাটা গ্যাসের চুলায় সাধারণ কড়াইতে করলেই বেশি ভালো হতো, কিন্তু গ্যাসের বোতল আনার অনেক দিন হয়ে গেছে, তাই ভয়ে ওখানে রান্না করছি না। কারণ পার্থও বাসায় থাকবে না, ওর বাবা তো আরও 2-3 দিন আগে ফেনী চলে গেছে। ঘরে আমি একাই থাকবো। গ্যাসটা যদি শেষ হয়ে যায় তখন রান্নার আমার অনেক অসুবিধা হবে। ভাত সবসময় আমি গ্যাসের চুলায় রান্না করি, শুধু তরকারিটা এখানে রান্না করি। ডাল সিদ্ধ বা আলু সিদ্ধ হলেও ওই গ্যাসের চুলায় ফোটানো গরম জল দিয়ে ওখানে বসিয়ে দিই। অল্প তাপে ওটাও রান্না হয়ে যায়। মাছের তরকারিটা উল্টিয়ে দিলাম খুব সুন্দর মতো। ঢেকে আবারও 500 তাপমাত্রায় রান্না করছি। একেবারে অল্প তাপে রান্না করছি। ডালও হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। 2 চুলা অফ করে দিলাম। এদিকে মাছের তরকারিটাও খুব সুন্দর মতো হয়ে গেছে। এরকম একটু লাল লাল হলে এই রান্নাটা খেতে ভালো লাগে। আজ রাত 10:30টার গাড়িতে পার্থ কক্সবাজার যাবে রুমাকে আনার জন্য। সৌরভও বের হয়ে গেছে সেই সকাল 7টায়। ওদের ইউনিভার্সিটি থেকে সবাই মিলে পিকনিকে গেছে। আসতে আসতে মনে হয় রাত 11টা বাজবে। আমি রান্নাবান্না করে রাখছি, ওরা আসলে ওদেরকে খাবার দেব। আজ বৃহস্পতিবার, এখন সকাল 6:30 বাজে। সৌরভ চলে যাচ্ছে খাগড়াছড়ি। অনলাইনে বাসের টিকিট কাটা আছে, সময় মতো কাউন্টারে গিয়ে পৌঁছাতে হবে। গতকাল রাতে সৌরভ বাসায় আসছিল রাত 11:30টায়। পার্থ বের হয়েছে 10টায়, সৌরভ আসছে 11:30টায়। পার্থ একটু ভাত খেয়েছিল, কিন্তু সৌরভ ভাত খায় নাই। ও বলছে পিসিমা আমার খেতে ইচ্ছে করছে না। তো ওখান থেকে এসে ফ্রেশ হয়ে ঘুমিয়েছিল। এখন সকালবেলায় রাতের ভাত তরকারি সবই ছিল, ওকে একটু ভাত দিয়েছি, খাওয়া দাওয়া করে ও চলে গেছে। সকালবেলায় সৌরভ চলে যাবে তাই উঠে গেছি, কিন্তু তখন আমার ঘুম থেকে উঠতে ইচ্ছা করছিল না। ভাবছিলাম ওকে এগিয়ে দিয়ে পরে আবার এসে ঘুমাবো, কিন্তু না, আর ঘুম আসে নাই। রাতেও মনে হয় 1টার দিকে ঘুম আসছিল, আবার সকাল সকাল উঠে গেছি।
ওকে এগিয়ে দিয়ে কিছুক্ষণ শুয়েছিলাম, কিন্তু ঘুম আসছে না। তখন চিন্তা করলাম, না, আমার ঘরের কাজগুলি সারতে হবে। এরই মধ্যে পার্থর কাছে ফোন দিয়েছিলাম। ও কক্সবাজার রুমার বাসায় গিয়ে পৌঁছেছে কিছুক্ষণ আগে। সৃষ্টিকর্তার দয়া থাকলে আগামীকাল রুমা আসবে নাতিদের নিয়ে। তার জন্যই আমি পুরো ঘরটা ভালোভাবে ঝাড়ু দিয়ে মুছে নিচ্ছি। এদিকে ২টা মশারি, পাথর, কয়েকটা জামা কাপড় ভিজিয়ে রেখেছি ডিটারজেন্ট পাউডার দিয়ে। তো এখন স্নানের সময় ওগুলি ধুয়ে দেব। আর ২টা বাথরুম ভালোভাবে ঘষে মেজে পরিষ্কার করে ধুয়ে নেব। বিছানা চাদর ২টা আগামীকালে ভিজিয়ে দেব। ভিজিয়ে আবার ধোয়া চাদর পাতবো, কারণ ছোট্ট নাতিরা আসবে, এজন্যই সব কিছু ক্লিন করতে হবে। ঘরটা ভালো মতো গুছিয়ে মনের মতো করে মুছে নিয়েছি। এরই মধ্যে অনেক অনেক সময় পার হয়ে গেল। কাপড় চোপড়গুলো ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। তারপরেই ২টা বাথরুম ঘষে মেজে পরিষ্কার করে স্নান করে নিয়েছি। এখন কাপড়গুলো ছাদে মেলে দিয়ে আসব। ওখান থেকে পূজার জন্য কিছু ফুল, তুলসী পাতা নিয়ে আসব। কাপড়গুলো মেলে দিয়ে আকাশের দিকে তাকালাম। আকাশের কালো মেঘ দেখে আমার ভয় লাগছে। মনে হচ্ছে যেন এক্ষুনি বৃষ্টি নামবে। কিছুই করার নাই, বৃষ্টি নামলে নামবে, কিন্তু ভিজা কাপড় ঘরে রেখেও লাভ কি? বারান্দা ছোট, ৪টা মশারি, ওখানে মেলতে পারবো না। যদিও কাপড়গুলো মেলা যেত, কিন্তু মশারিগুলো মেলতে পারবো না। যাই হোক, ভিজলে ভিজুক, আমি ফুল, তুলসী পাতা নিয়ে বাসায় যাই। আমার প্রিয় ভাই বোন, বন্ধু স্বজন, আপনি যদি এই প্রথম আমাদের ভিডিওটি দেখে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো, লাইক, শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নাই। আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। ছাদ থেকে কিছুটা ফুল, তুলসী পাতা তুলে নিয়ে আসলাম। এখন দেখি বারান্দায়ও অনেকগুলো অপরাজিতা ফুল ফুটে আছে, আবার নয়নতারা ফুলও আছে। আজ বৃহস্পতিবার, ফুলগুলো তুলে রেখে ঠাকুরের সিংহাসনে সব কিছু ধুয়ে মুছে নিতে হবে। একটু সময় লাগবে পূজার সব আয়োজন করতে। গতকাল সারাদিন কিছু না খাওয়াতে আমার কাছে যে কি ভালো লাগছে, শরীরটা একেবারে হালকা লাগছে, কাজ করতে কোনো ক্লান্তি লাগছে না। ৩ রকমের ফুল কুড়িয়েছি, কি যে ভালো লাগছে দেখতে। কাপড়গুলি ছাদে মেলে দিলাম, এরপরে নিচে আসি। আমি পূজা শেষ করতে করতে এদিকে বৃষ্টি চলে আসলো। কি বৃষ্টি! একবার ভাবছিলাম উপরে যাই, কাপড়গুলো নিয়ে আসবো। এখন চিন্তা করলাম এমনি তো ভিজা, আবার একবার আনবো, একবার নিব, থাক ভিজুক। সকালবেলার বৃষ্টি হয়তো বা থাকবে না। ওই দেখুন বৃষ্টি। কি মুষলধারে বৃষ্টি হচ্ছে অনর্গল। আকাশে অবশ্য মেঘ দেখছিলামও, তারপরও কাপড়গুলি, ভিজা কাপড় ঘরে রাখি, কী করব, এই কারণে দিয়ে আসছি। তবে বৃষ্টি মনে হয় বেশিক্ষণ থাকবে না। এই কালো মেঘটা চলে গেলেই আবার ফর্সা হয়ে যাবে। পুরাতন পর্দা দিয়ে বস্তা সেলাই করছি। আমরা বাসা পরিবর্তন করার সময় অনেকগুলো বস্তা লাগবে। তো এগুলি তো কিনতে পাওয়া যাবে না, বাজারে যেই বস্তা ওগুলি তো ছোট ছোট বস্তা। তাই আমি পুরাতন পর্দা দিয়ে বুদ্ধি করে বস্তা সেলাই করছি। কেমন হচ্ছে আপনাদেরকে দেখাবো। সেলাই হয়েও গেছে। ছাতু খেতে খেতে বাকিটা সেলাই করব আর আপনাদের সাথে গল্প করব। কি বৃষ্টি! কাপড় মেলে দিয়ে এবার সাথে সাথে বৃষ্টি আরম্ভ হয়েছে। এখন বৃষ্টি বন্ধ হয়েছে, রোদও উঠে গেছে। এ কারণে আনি নাই। সকালবেলার বৃষ্টি তো থাকবে না জানি। তখনকার দিনে আমার মা, মাসিরা সবাই বলতো কি,
সকালের অতিথিও থাকে না, সকালের বৃষ্টিও থাকে না। স্নান পূজা নিক সেরে একটু হলুদ চিবিয়ে খেয়েছিলাম, সাথে হিমালয়া পিঙ্ক সল্ট আর কোকোনাট অয়েল দিয়ে। এরপরে একটু চাউল মুখে দিয়ে 2 গ্লাস জল খেয়েছি। বস্তাগুলি সেলাই করতে বেশি সময় লাগছে না, শুধু 2 সাইডে সেলাই করলে বস্তা তৈরি হয়ে যাচ্ছে। মা গো মা, কাজ করতে করতে পাগলে যাই। এক চামচ করে ছাতু মুখে দিচ্ছি আর সেলাই করছি। ছাতুগুলি একেবারে মচমচে, খেতে যে কি ভালো লাগছে। হুম। 1993 সালে এই মেশিনটা নিয়েছিলাম। কত যে সেলাই করেছি, কত টাকা উপার্জন করেছি, সৃষ্টিকর্তাই ভালো জানেন। ওদিন বানাইছিলাম যে ছাতু, কি যে চমৎকার হয়েছে ছাতু। ঘরের কাজের ফাঁকে ফাঁকে সুযোগ পেলে সেলাইও করি। 2-3 দিন আগে একজন 2টা 3 পিসের কাপড় এনেছিলেন, তো ওনার 2টা 3 পিস সেলাই করে দিয়েছি। এরপরে আমাদের জন্য 2টা কোলবালিশের কভার সেলাই করেছি। স্নান করে পূজা নিক সেরে একটু কাঁচা হলুদ চিবিয়ে চিবিয়ে খেয়েছি, হিমালয়া পিঙ্ক সল্ট, সাথে একটু কোকোনাট অয়েল নিয়ে। বাড়তে ইচ্ছা করেন না আজকে, আর একা একা তো এই কারণে আর বাড়তে ইচ্ছা করেন না। ভাবলাম যে এমনি হলুদটা চিবিয়ে খেয়ে নিই। এরপরে 2 গ্লাস জল খাইছি। জলের সাথে অল্প একটু সিদ্ধ চাউল হাতের তালুতে ডলে খেয়ে নিয়েছিলাম। সময় মতো পারনটাও হয়ে গেল। তো এখন ছাতু খাচ্ছি, ভাত খাবো দুপুরে। গতকালের তরকারি আছে, ভাতগুলো ফ্রিজে রেখে দেব, ভাতও আছে। সেলাইটা শেষ হলেই উঠেই ভাত রান্না করব, শুধু 1 পট চাউলের ভাত। আর গতকালের তরকারিটা জাল দিয়ে নেব, একটা আলু গোল গোল করে ভেজে নেব, তাহলেই আমার হয়ে যাবে একবেলার খাওয়া। ঘরের কাজগুলো গুছানোর জন্য একটু তাড়াহুড়াও করছি। ঠাকুরের আশীর্বাদে আগামীকাল যদি নাতিরা আসে, ওদের জন্য তো আর আমি কাজ করতে পারবো না। ওদেরকে রান্না বান্না করে খাওয়াতে হবে, আবার ওদের দেখাশোনা করতে হবে। রুমার পরীক্ষা, ও একদিন থাকবে না। 17 তারিখ নাকি 18 তারিখ ওর পরীক্ষা, ওদিন ও সারাদিন থাকবে না। তো ওদিন তো আবার নাতিদেরকে রাখতে হবে। এদিকে আলমারিটাও ঠিক করাতে দিয়েছিলাম, তো আলমারির কাপড় চোপড় সব বস্তায় ব্যাগে পুটলি বেঁধে রেখেছি। এগুলি যদি বস্তাতে ঢুকিয়ে সামলিয়ে না রাখি, ওরা আসলে সব ছড়িয়ে ছিটিয়ে একেবারে ঘরে ঘরে করে ফেলবে। শেষ। গত পরশু দিনের ভিডিও দেখে ময়মনসিংহ থেকে শিবানী ভৌমিক দিদিমণি একটা কমেন্টস করেছিলেন। আমি বলছিলাম ওই ভিডিওতে যে একা একা কী করে আমি সময় কাটাবো কয়েকটা দিন। দিদিমণি একটা কমেন্টস করেছিলেন, লিখেছেন, আপনি যে কাজ পাগল মানুষ, দেখবেন কাজ করতে করতে কিভাবে সময় কেটে যাবে টেরই পাবেন না। আসলে ঠিক, একেবারে ঠিক কথা বলছেন দিদিমণি। কাজ করতে করতে কীভাবে যে সময় যায় আমি টেরে পাইনি। দেখুন, এগুলি হলো পুরান পর্দা কাপড়। পুরান পর্দাগুলি আমি ফালাই নাই, ওরা বাপ বেটা বলছিল ওগুলি ফেলে দিতে, ডাক দিল, আমি ফালাই নাই। এগুলি কি করছি, ওই সব পর্দার কাপড়গুলি বারান্দায় রশির সাথে ঝুলে রাখছি। পর্দাগুলো ডিটারজেন্ট পাউডার এবং গরম জল দিয়ে 1 রাত্রি ভিজিয়ে রেখে তারপরেই ধুয়ে নিয়েছিলাম, কারণ এগুলিতে জীবাণুও থাকতে পারে, বাইরে পড়েছিল এতদিন। পরে যখন ভাবলাম যে মালপত্র টানাটানি করতে, তো এই বাসা থেকে ওই বাসাতে নিতে তো বস্তা লাগবে অনেকগুলি, তো বাজার থেকে বস্তা কিনতে হবে, তাও ছোট ছোট বস্তা, চালের বস্তা, ডালের বস্তা, আটার বস্তা, এইসব বস্তা। এখন আমি চিন্তা করলাম এই কাপড়গুলি যদি ভালোভাবে ধুয়ে বস্তা বানাই নিই, অনেক বড় বড় বস্তা হবে, দেখতেও সুন্দর লাগবে আর কাপড়টা কাজে লাগবে। বস্তাগুলি দরকার হলে ভাঁজ করে রাখি দিব, আবার পরিষ্কার করে ধুই শুকাই, পরে আবার কোনো সময় এরকম বাসা পরিবর্তন করতে লাগবে। আমরা তো
পাখির মতো শুধু বাসা পরিবর্তন করি, কয়েক বছর এখানে কয়েক বছর ওখানে। এই বাসায় আসছি 6 বছর, 6 বছর পর এবার আবার নতুন বাসায় যাই। ওখানে আবার কতদিন থাকা লাগে ভগবান জানে। এই দেখুন বস্তা, কত সুন্দর বস্তা হয়েছে না, কত কিছু ধরব। হ্যাঁ, প্রতিটা পর্দার কাপড় দিয়ে আমি বস্তা সেলাই করছি। এই একটা, আরো সিলেছি এগুলি। এই দেখুন, এটাও পর্দার কাপড়। এগুলি এগুলি জেড পাউডার দিয়ে গরম জল দিয়ে ভিজা রাখছি এক রাত্রি। ভিজানোর পরে ভালোভাবে ধুয়ে শুকাইছি। তারপর এই পর্দাগুলি আবার খুলছি, কাপড় সেলাই খুলতে হয়েছে। ওদিন ওই আমার আসছিল যে সৌরভের বললাম, বাবারে একটু পর্দার কাপড়গুলি খুলি দে, মানে সেলাইগুলি খুলি দে। ও বলছে দেন পিসিমা, আমি তো বসিয়ে দিছি। ও খুলে দিচ্ছে। এই বস্তাটা ছোট হয়েছে, চিপা হয়েছে, তবে একেবারে ছোট হয়নি, বড় হয়েছে। দুইটা, তিনটা, এটা সহ 4টা, দুইটা তিনটা পর্দা ছিঁড়ে গেছে, ওইগুলি ফালা গেছে। দুইটা তিনটা না, 6টা পর্দা ছিঁড়ে গেছে, ওইগুলি ফালা গেছে। এটা দেখতে যেমন সুন্দর, কাজেও লাগাইতাম হারিয়ে, ভালো লাগে আমার কাছে। দুই সাইড এরকম লম্বা লম্বি পর্দা ছিল, তো এরকম লম্বা লম্বি ছিল, দুই সাইড একসাথে করি ছিলে দিছি, দুই সাইড ছিলে দিছি, বাস একটা বস্তা হয়ে গেছে। কত সুন্দর বস্তা। কতগুলি বস্তা হইলো দেখুন, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা বস্তা হয়েছে। আরও একটা হবে, আরও একটা। ওই পর্দা দিয়ে একটা জিনিস মোড়াই রাখছিলাম, আজকে ওটা ধুই দিছি। ওটা শুকালে ওটা সহ সেলাই করে নেব, তাহলে 8টা বস্তা হবে। বাস হয়ে গেল। এইরকম বস্তা কিনতে হলে কতগুলি টাকা লাগবে। সব সময় সংসারে শুধু টাকা বাঁচানোর চিন্তা করছি, খরচ বাঁচানোর চিন্তা করছি। কোনোদিন এটা চিন্তা করি না যে লাগক খরচ কিনবো, টাকা দিয়ে বাইরে থেকে কিনবো, কখনো এই চিন্তা করি না, আজও করি না। শুধু সংসারের একটা উন্নতির জন্য, সংসারের খরচ বাঁচানোর জন্য কত চেষ্টা করি, সেই প্রথম থেকে। এই সংসারে তিলে 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 সব গঠন করছি, যা করছি আমাদের সাধ্য অনুযায়ী। আমরা তো সাধারণ মানুষ, আমাদের সাধ্য অনুযায়ী যেটা আছে এটা আমার জন্য স্বর্গ, এর চেয়ে আর বেশি চাই না, এটুকু যথেষ্ট। সকাল 6:15টার সময় জাগন হয়েছি, এর আগে একবার জাগন হয়েছিলাম। ওই পার্থ তো কালকে রাত্রে চলে গেছে কক্সবাজার, রাতে 10:30টার গাড়িতে কক্সবাজার রওনা দিছে। আজকে সকাল 8:30টায় যায় পড়ছে ওখানে রুমার বাসায়। তো রাতে সৌরভ আসলো 11:30টায়, সৌরভ গেছে পিকনিকে। 11:30টায় সৌরভ আসলো। সৌরভ আসার পরে ওরে বললাম যে খাওয়া দাওয়া করতে, ও বলছে পিসিমা আমি খাবো না। ওদের জন্য আবার দুজনের জন্য রান্নাও করছি। কালকে সারাদিন আমি একেবারে উপবাস ছিলাম, কিছুই খাইনি, একেবারে কিচ্ছু খাইনি, শুধু জল খাইছি। পরে ওদের জন্য রান্না করছি, ডাল, সবজি ডাল, একটা ঝিঙ্গে ডাল রান্না করছি, আর ট্যাংরা মাছের ভাজা করছি আলু আর পটল দিয়ে। তো ভাবলাম দুই ভাই খাইবো, যদি থাকে কালকে আমি খাবো। রাত্রে শুধু পার্থ খাইছে, সৌরভও খায়নি, তরকারি সব রয়ে গেছে। তো সকালবেলা সৌরভ ওই রাত্রে ভাতে আমি জল দিয়ে রাখছিলাম, ওই পান্তা ভাত একটু তরকারি দিয়ে অল্প এইটুকু ভাত খেয়ে গেছে, বাকি ভাতও রয়েছে, তরকারিও রয়েছে। ওই ভাত এগুলি
ভাত এগুলি ফ্রিজে থাকবো। এখন শুধু এক পরচালে ভাত রান্না করব, যা খাইতে পারি। তরকারি তো আছেই, আর একটা আলু ভাজা করে নেব, আর কিছু করব না। শিবানী ভৌমিক দিদিমণি যে ওই দিন কথাটা বললো, আসলে বাস্তব। আসলে আমি কাজ ছাড়া থাকতেই পারি না। গতকাল সারাদিন তেমন কোনো কাজ করিনি। গতকাল পার্থর জন্য সকালবেলা একটু ভাত রান্না করেছিলাম, পরশু দিনের তরকারি ছিল, ও খেয়ে অফিসে চলে গেছে। এরপরে ঘরের কাজ টাজ গুছায় স্নান টান করে পূজা অনেক সারি। সারাদিন কী করছি, শুধু মোবাইল আর টিভি, মোবাইল আর টিভি। সন্ধ্যা পর্যন্ত আমার চোখের টনটনে শুরু হয়েছে, আর শরীরে কি ব্যথা, শুইলেও ঘুম আসে না, শরীরে শুধু ব্যথা ব্যথা করে। মনে মনে ভাবি এর এই কয়দিন মনে হয় অতিরিক্ত পরিশ্রম করছি, এই কারণে নি কোনো এরকম অবস্থা হইল। শুই বসি সারাদিন রইলাম। সন্ধ্যার পরে পূজা অনেক সেরে তারপর ওদের জন্য আবার ভাত তরকারি রান্না করছি। আমি শুধু জল টল এসব খাইছি, আর কিছু খাইনি। প্রতি একাদশীতে ওনার জন্য দুপুরে 3টা-4টার দিকে হইলেও খাওয়া লাগে। আমার ইচ্ছা যে একাদশীর দিন একেবারে উপবাস থাকবো, কিচ্ছু খাবো না, শুধু প্রয়োজনের জল খাবো একটু, আর কিছুই খাবো না। তো উনি যখন বাসায় থাকেন না, যদি একাদশী পড়ে, আমি একেবারে উপবাস থাকি, কিচ্ছু খাই না। স্নান করে পূজা অনেক সেরে ওই একটু খাইছিলাম, অল্প চাউল হাতে লই একটু ঘষি, চাউল মুখে দিয়ে জল খাইছি। এরপরে হলুদ চা খাইছি, ভিনেগারের জল খাইছি। এরপরে পর্দাগুলি সেলাই করলাম। তারপরে এখন ওই ছাতু নিলাম কয়েকটা, ছাতু খাচ্ছি। ছাতুগুলি যে এত চমৎকার হয়েছে, দারুণ। আজকে সৌরভ যাওয়ার সময় রতনের জন্য কটা ছাতু দিছি। তারপর রিয়ার জন্য গতকাল কুরিয়ারে পাঠাই দিছি পার্থর বক্সে ভরে, ওই পার্থর কাছে দিছি, ও কুরিয়ারে পাঠাই দিছি। আর সোমার জন্য এর বাবা যাইতে নিয়ে গেছে। রুমার জন্য বলছিল দেওয়ার কথা, তো আমি বলছি রুমা তো আসবেই, আসলে 7-8 দিন থাকবো, যা খায় তখন খাবে, আর প্রয়োজনে পরে ও যাইতে দিব অল্প স্বল্প কিছু যদি থাকে। কি যে চমৎকার হয়েছে ছাতু, এটা শুধু শুধু খাইতেও স্বাদ, আর যদি একটু দুধ বা কলা এসব দিয়ে মেখে খেতেও দারুণ, অথবা গুড় নারিকেল মেখে খেতেও ভালো লাগে, খুবই চমৎকার লাগে। কিচ্ছু না থাকলে শুধু জল দিয়ে গুলে খাইতেও ফাইন লাগে, স্বাস্থ্যের জন্য খুব ভালো। কারণ এখানে সব রকমের ডাল, চাল, তিল, তিসি, বাদাম, খই সব আছে। একেবারে দারুণ উপাদেয় একটা খাবার। এই দেখুন জল আনছি, একটু জল দিয়ে মেখে খেয়ে নেব। চিনি আছে, গুড় আছে, নারিকেলও আছে, না এমনি খাই। চিনি তো খাবো না, একটু গুড় নিলে গুড় নারিকেল নিলে নেওয়া যায়। এরকম ছাতু ছোট্ট বাচ্চাদেরকেও এইভাবে দুধ অথবা জল মিশিয়ে অল্প অল্প করে খাওয়াইলে পেটেও থাকবো, ভালো ভালো, স্বাস্থ্যের জন্য ভালো। আমার ছোট মেয়ের ইয়ার জন্য পাঠাইছি, ওকে ফোন করে বলে দিছি আমার নাতনিরে এইভাবে করে খাওয়াবি। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, প্রতিদিনের মতো আজকের পর্বটাও কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। গতকাল ভিডিও করি নাই, রান্না বান্নাও নাই, তেমন ভিডিও করি নাই, সামান্য একটু রাতের বেলায় রান্না করেছিলাম, ওই ভিডিওটা ধারণ করে রেখেছি। তাই আজ ভাবলাম আমার সেলাই একটু আপনাদেরকে দেখাই, আর আপনাদের সাথে একটু মনের কথা বলি। ওই ভিডিওটাই এডিট করে আপলোড দেব। তাই বলছি ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না।
সকাল থেকে অনেক বৃষ্টি হয়েছে, এখন আবার একটু রৌদ্র উঠছে, মনে হচ্ছে গরম লাগছে। বৃষ্টি হলে ঠান্ডা লাগে, রৌদ্র উঠলে গরম লাগে। হাত পা নাড়ানো ছাড়া বসে থাকলে হাত পা ব্যথা করে, কিছু বুঝলাম না। কোনো কাজ নাই, যদি বসে থাকি শরীর ব্যথা করবে। শরীর কি খারাপ লাগে, মন চায় কি করি কি অসুস্থ হয়ে গেলাম নাকি। যখন কাজ করি তখন আবার ভালো লাগে। আপনারা শুনলে হয়তো বলবেন এটা কোন ধরনের কথা, এটাই কথা, বাস্তব কথা। আমার পিছনে যে কম্পিউটারটা দেখছেন, এটাতে উনি অনেক বছর কাজ করেছিলেন মতিঝিল। 2020 সালে করোনার কারণে যখন কাজ বন্ধ হয়ে গেল, তারপর থেকে উনি ঘরে বসে কম্পিউটারে খেলা দেখতেন, খবর দেখতেন, পত্রিকা পড়তেন, এসব কাজ করতেন। কিছুদিন যাবৎ কম্পিউটারটা আর চলছে না, সিপিইউর মনে হয় কোনো সমস্যা হয়েছে। পার্থকে বলেছিলাম এটা দোকানে নিয়ে সারিয়ে আনতে, ও অলসতা করে নিচ্ছে না। আরও একটা কম্পিউটার পড়ে আছে পার্থর রুমে, 2টা কম্পিউটারে অকেজো হয়ে গেল, এগুলিও আবার প্যাকেটে ঢুকিয়ে নতুন বাসায় নিতে হবে। সব মিলিয়ে কাজের কোনো শেষ নেই। ধন্যবাদ সবাইকে।